আমরা আজকে আমাদের ক্লাস স্টার্ট করব। আজকে হচ্ছে আমাদের থার্ড ক্লাস, তাই তো? হ্যাঁ, কুইজের আজকে হচ্ছে আমাদের থার্ড ক্লাস, 8 নভেম্বর। ওকে, তো আজকে আমরা যে যে টপিক নিয়ে দেখার চেষ্টা করব, প্রথম কথা হচ্ছে অ্যাড সাপ্লায়ার অর ভেন্ডর লিস্ট সম্পর্কে জানার চেষ্টা করব। তারপরে হচ্ছে পারচেজ অর্ডার, বিল, সাপ্লায়ার ক্রেডিট, চেক, এক্সপেন্স, ক্রেডিট কার্ড ক্রেডিট, এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব। তারপর রিকারিং ইনভয়েস অ্যান্ড বিল নিয়ে কথা বলবো, পেমেন্ট মেথড নিয়ে কথা বলবো, মাল্টি কারেন্সি ইনভয়েস, এবং আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা হবে, প্রো অ্যাডভাইজার এক্সাম কিভাবে দিতে হয় এবং ইউকে অ্যাকাউন্টেন্ট ভার্সন নিয়ে আলোচনা করব। ওকে, তো আসেন সর্বপ্রথম আমরা চলে যাব সাপ্লায়ার এবং ভেন্ডর লিস্ট। মানে গতদিন আমরা আলোচনা করছিলাম হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট নিয়ে, তাই না? আজকে আমরা অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তো অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্টের মধ্যে কারা থাকবে? যাদের কাছ থেকে আমি প্রোডাক্ট এবং সার্ভিস গুলা কি করে থাকি, ক্রয় করে থাকি। এখন এই যে প্লাস নিউর আন্ডারে দেখেন সাপ্লায়ার প্যানেলের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন: এক্সপেন্স, চেক, বিল, পে বিল, পার্চেজ অর্ডার, সাপ্লায়ার ক্রেডিট, ক্রেডিট কার্ড ক্রেডিট এবং অ্যাড সাপ্লায়ার। তো আজকে আমরা সর্বপ্রথম আমাদের প্রথম টপিক দিয়ে স্টার্ট করবো, অ্যাড সাপ্লায়ার। এখান থেকেও আপনি যেতে পারেন, অথবা আপনি মাই অ্যাপস এর আন্ডারে এক্সপেন্স এর অধীনে আপনি সাপ্লায়ার প্যানেলও যেতে পারেন। দুইটা সেম জায়গায় আপনাকে রিচ আউট করবে। তো সাপ্লায়ার কারা, বা সাপ্লায়ার বা ভেন্ডর বলতে আমরা কাদের বুঝবো? যাদের কাছ থেকে আমরা প্রোডাক্টটা পারচেজ করে থাকবো, তাই তো? তো সর্বপ্রথম আসেন আগে আমরা একটা অ্যাড সাপ্লায়ার অ্যাড করে দেখাই ম্যানুয়ালি। অ্যাড সাপ্লায়ারে চলে গেলাম। এখন সেম ভাবে কাস্টমারের লিস্টের মতোই আমাদের সম্পূর্ণ ডিটেলসটা তারা আমার কাছে চাচ্ছে, পুরো ডিটেলস, তার ইন ডিটেলস, তার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, তার ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট, তাই না? তার নোট, অ্যাটাচমেন্ট, টার্ম, ওপেনিং ব্যালেন্স সবকিছুই তারা চাচ্ছে। তো এখানে ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে শুধুমাত্র ডিসপ্লে নেম। ধরেন আমি একজনের নাম যদি ডিসপ্লে নেম দিই উইলিয়াম হ্যারিস, ওকে, আর এখান থেকে আর কোনো কিছু তার ইনফরমেশন নেই, কোনো সমস্যা নাই। ওপেনিং ব্যালেন্স, এখন এখানে সাপ্লায়ার ওপেনিং ব্যালেন্সটার কাজ কি? সাপ্লায়ার ওপেনিং ব্যালেন্স হচ্ছে যদি আপনার কোনো পেমেন্ট ডিউ থাকে, ঠিক আছে, সেটাকে বলা হইতেছে সাপ্লায়ারের ক্ষেত্রে ওপেনিং ব্যালেন্স। মানে আপনাকে তাকে টাকা পরিশোধ করতে হবে, এরকম যদি কোনো ব্যালেন্স থেকে থাকে সেটাকে আমরা ওপেনিং ব্যালেন্স হিসেবে ট্রিট করব। এটার স্টার্টিং ডেটটা দিয়ে দিলাম 1/1/24 থেকে। আমার সামনে সাপ্লায়ার প্যানেলটা ওপেন হয়ে গেছে, এটা সাপ্লায়ারের ভিতরে। এখন চাইলে আপনি আবার এখান থেকে এডিট অপশনে গিয়ে তার পুরো ডিটেলসটাকে এডিট করতে পারবেন, ঠিক আছে? তো আসেন আমরা মূল সাপ্লায়ার প্যানেলে চলে যাই। এই যে এটা হচ্ছে আমার সাপ্লায়ার প্যানেল। তো সাপ্লায়ার প্যানেলের মধ্যে এখানে হচ্ছে আমার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, পারচেজ অর্ডার, এখানে দেখাবে ওভারডিউ, ওপেন বিল, পেইড লাস্ট ইনভয়েস। এন্ড ওভারডিউ আর ওপেন বিলের মধ্যে যে তফাৎটা কি, ওভারডিউ হচ্ছে যে বিলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটাকে আমরা বলতেছি ওভারডিউ বিল। আর যেটা কি আমার এখন পর্যন্ত মানে আর কি টাইম শেষ হয় নাই কিন্তু বিলটা কি চলমান অবস্থায় আছে, সেটাকে আমরা বলতেছি ওপেন বিল। দরজা ক্লোজ করে আসি, সেটাকে আমরা বলতেছি ওপেন বিল। তো এখান থেকে নিউ সাপ্লায়ারে আমরা নতুন করে অ্যাড করতে পারি। এবার আসেন আমরা বাল্ক কোয়ান্টিটিতে অ্যাড করব। তো ড্রপ ডাউন মেনু থেকে ইম্পোর্ট সাপ্লায়ার অপশনে চলে যাব। সেম ভাবে আমাকে ইম্পোর্ট করার জন্য তারা দুইটা সেম প্রসেসে তারা অপশন দিচ্ছে, আপলোড, ম্যাপিং এবং ইম্পোর্ট। তো প্রথমে আমরা সিএসবি যেহেতু করব, আমাদের মূল কাজ হচ্ছে প্রথমে স্যাম্পল ফাইলটাকে ডাউনলোড করা। ডাউনলোড করে সব ডিলিট করে দিবেন না, ডাউনলোড করে একটু ফাইলটাকে বোঝার চেষ্টা করবেন তারা কি কি ইনফরমেশন দিছে, কারণ তারা স্যাম্পল ফাইল আকারে কিছু ইনফরমেশন আপনার সামনে দিয়ে দিবে। এনেবল এডিটিং, এটা একটু দেখার চেষ্টা করবেন। এগুলা নেম, কোম্পানি নেম, আর কি কি টাইপের ইনফরমেশন ব্যবহার করছে, ফোন নাম্বার, মোবাইল, ফ্যাক্স, ওয়েবসাইট, স্টেট, এগুলো একটু চেক করে দেখবেন। তাহলে আর কনফিউশন থাকবে না যে কোন কলামে আমরা কোন জিনিসটা বসাবো। দেখা হয়ে গেলে তারপরে আমরা শুধু রোটাকে ঠিক রেখে বাকি সবগুলোকে ডিলিট করে দেবো। এরপরে আপনাদের যে ফাইলটা দিছি সে ফাইলের সম্পূর্ণটাকে কপি করে নিয়ে আসেন, নিয়ে এসে এখানে পেস্ট করে দেন। ওকে, এই যে আমার সম্পূর্ণ জিনিস আমি দিয়ে দিছি। তারপর আমি ফাইলটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এবার আমার ব্রাউজিং এর পালা। এখন আমি চলে আসবো আমার কুইক বুকসে, সেখান থেকে ব্রাউজ অপশনে চলে যাব, ভেন্ডরের অপশনে ফাইলটাকে ডাউনলোড করব, সরি ব্রাউজ করে নিব। ব্রাউজ করার পরে নেক্সট অপশনে চলে যাব।
সেখান থেকে সিগন্যাল দিচ্ছে। আমি এই সম্পূর্ণ জিনিসগুলাকে ফিল আপ করছি, লাস্টের কলাম আমি দিই নাই, কোনো সমস্যা নাই। তো নেক্সট অপশন চলে যাবো। এই যে দেখেন, সেম ভাবে আপনার কাছে এইখানে ডেট ফরম্যাট তারা চাচ্ছে, ঠিক আছে? তো এইখানে আপনাকে ডেট ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে। আপনি এক্সেল ফাইলে করে আসলেও অনেক সময় চায়। এটা যদি আপনি না দেন সঠিকভাবে, তাহলে যে কোনোটাই আপনার কাছে কি হয়ে যেতে পারে, মানে আর কি ডিফল্ট ডেট হিসেবে তারা নিয়ে নিতে পারে। আমি ইম্পোর্ট করে দিব। 9 of 9 সাপ্লায়ার সাকসেসফুলি ইম্পোর্টেড, মানে 9 জন সাপ্লায়ার ছিল, তারা সাকসেসফুলি কি হয়ে গেছে, ইম্পোর্টেড হয়ে গেছে। এই যে এখানে ভিডিও দেওয়া আছে সাপ্লায়ারের জন্য, দেখে নিবেন। ডেটে ভুল করলে আবার ভিতরে যাবেন, গিয়ে ওই ট্রানজেকশনে যাবেন। এই যে ট্রানজেকশনে গিয়ে সেখান থেকে গিয়ে আবার এডিট করবেন। এই যে ডেট এখান থেকে এডিট করবেন। ট্রানজেকশন আগে ওপেন করতে হবে, ট্রানজেকশন ওপেন না করলে এডিট করতে পারবেন না। এর পরবর্তীতে আমি চাচ্ছি আমার এখানে কলাম আর একটু বেশি দেখার জন্য, যেহেতু ইনফরমেশন অনেক বেশি, সেখান থেকে আমি দেখতে চাচ্ছি। তো আমি এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করব। সেখান থেকে আমি চাই তার অ্যাড্রেসটাও আমার এখানে শো হোক। তো আমি অ্যাড্রেস বারে ক্লিক করব। তো আমার অ্যাড্রেসটাও কি এখানে ভিজিবল হয়ে আসে। এরপরে আপনি পেজের সাইজ বলে দিতে পারেন, অ্যাজ লাইক বিফোর, যে আপনি এক পেজে কতগুলো চাচ্ছেন, ঠিক আছে? তো এডিট করার জন্য তো দেখালাম অপশন, প্রত্যেকটার ভিতরে চলে যাবেন, গিয়ে এডিট করবেন। আর যদি কোনো কারণে ইনঅ্যাক্টিভ করতে, অবশ্যই কিন্তু তার কোনো ব্যালেন্স থাকা যাবে না, যেভাবে পূর্ববর্তী আলোচনা করছিলাম। তো ড্রপ ডাউন মেনু থেকে আপনি যদি কাউকে চান ইনঅ্যাক্টিভ করে দিতে, এখান থেকে অপশন আছে হচ্ছে ইনঅ্যাক্টিভ করার, ঠিক আছে? ইনঅ্যাক্টিভ যদি করে ফেলেন কোনো কারণে, তখন আপনারা ইনঅ্যাক্টিভ টাকে খুঁজে পাবেন না। তখন এখান থেকে আবার আপনার সেটিং অপশনে যেতে হবে এবং ইনক্লুড ইনঅ্যাক্টিভ অপশনটা আপনাকে চুজ করতে হবে। তাহলে আপনি দেখতে পাবেন এই যে আপনার যেটা আপনি ইনঅ্যাক্টিভ করে আসেন, সেটা ব্র্যাকেটে লেখা থাকবে ডিলিটেড, ঠিক আছে? কারণ ইনঅ্যাক্টিভ করে দেওয়া মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিলিট করে দেওয়া। তারপরে অ্যাক্টিভ করে দিলে সে আবার আপনার এই লিস্টে চলে আসবে। এর পরবর্তীতে আপনার এখান থেকে প্রিন্ট আউট করে অ্যাসাইনমেন্টে সাবমিট করতে পারবেন, ঠিক আছে? ম্যানুয়ালি যেটা, সেটা যেভাবে আগে বলে দিয়েছিলাম সে অনুযায়ী করবেন। এখন আসেন, আমাদের সাপ্লায়ার তো অ্যাড করা হয়ে গেল। এবার আমাদের পরের কাজ হচ্ছে আমাদের পুরা সাপ্লায়ার লিস্টের কাজ। আমরা গতদিন কাস্টমার প্যানেল নিয়ে আলোচনা করছিলাম, আজকে সাপ্লায়ার প্যানেল নিয়ে আলোচনা করব। ওকে, তো প্রথমে আসি হচ্ছে পারচেজ অর্ডার। পারচেজ অর্ডার জিনিসটা কি? আপনি কারো কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনতে চান, তার জন্য আগে আপনি তাকে যদি একটা ফর্দ পাঠান বা লিস্ট পাঠান, সেটাকে বলা হচ্ছে পারচেজ অর্ডার। সেটা নন পোস্টিং অ্যাকাউন্টিং, ঠিক আছে? এই পারচেজ অর্ডার থেকে যখন আপনি বাকিতে ক্রয় করে থাকেন, তখন সেটা হয় হচ্ছে আপনার বিল। তারপরে বিল হওয়ার পরে যদি আপনি পেমেন্ট করে দেন, তাহলে পে বিল অপশনে দিতে পারেন। এরপরে হচ্ছে যদি আপনি ক্যাশ টাকা দিয়ে ক্রয় করে থাকেন, মানে অন ক্যাশে যদি কোনো কিছু পারচেজ করে থাকেন, তাহলে সেটা যাবে হচ্ছে আপনার এক্সপেন্স সেন্টারে, ঠিক আছে? আর ফেরতের প্রশ্নর ক্ষেত্রে আসি। ফেরতের প্রশ্নের জন্য এখানে একটাই মাত্র অপশন আছে, সাপ্লায়ার ক্রেডিট। আমরা যেরকম কাস্টমার প্যানেলের ক্ষেত্রে যখন বাকিতে সেল করা হয়েছিল, তখন যদি ফেরতের অপশন আসতো, তখন আমরা ব্যবহার করতাম ক্রেডিট নোট। আবার যখন ক্যাশ টাকা দিয়ে সেল করতাম, তখন যদি কাউকে ফেরত কেউ দিত, তখন সেটার জন্য আমরা ব্যবহার করতাম হচ্ছে কি রিফান্ড রিসিপ্ট, তাই না? কিন্তু সাপ্লায়ার ক্ষেত্রে আপনি ক্যাশ টাকা দিয়ে পারচেস করেন, অথবা আপনি অন ক্রেডিটে পারচেস করেন, আপনার জন্য একটাই মাত্র অপশন, সেটা হচ্ছে সাপ্লায়ার ক্রেডিট। এটা ছাড়া আর আপনার কোনো অপশন নাই। এখন আপনি বাকিতে ক্রয় করেন অথবা নগদে ক্রয় করেন, এই সাপ্লায়ার ক্রেডিট ব্যবহার করে আপনাকে সেই জিনিসটাকে কমাইতে হবে, ঠিক আছে? ফেরতের ব্যাপারটা আপনাকে এটা দিয়ে সেটেল করতে হবে। আর ক্রেডিট কার্ড ক্রেডিট, ক্রেডিট কার্ড ক্রেডিট অর্থ হচ্ছে আপনি ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু প্রোডাক্ট পারচেস করছেন, সেটাকে যদি পরবর্তী কোনো কারণে ফেরত দেওয়া হয়, বা ক্রেডিট কার্ডের অ্যামাউন্টটাকে যদি কমাইতে হয়, তখন সেক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে ক্রেডিট কার্ড ক্রেডিট অপশনটা ব্যবহার করতে হবে। আর চেক যে অপশনটা, চেক অপশনটা এটা আলাদা একটা মানে আর কি তারা সাইড অপশন আমি বলি, বা এটাকে তারা শর্টকাট হিসেবে দিছে। কারণ আপনি এক্সপেন্সের মধ্যে গেলেও আপনি সিলেক্ট করে দিতে পারেন যেটা চেকে হচ্ছে না ক্যাশ টাকাতে হচ্ছে, নাকি ক্রেডিট কার্ডে হচ্ছে না ডেবিট কার্ডে হচ্ছে, আপনি ওইখান থেকেও সিলেক্ট করে দিতে পারেন। আর আপনি যদি চেকে যান, তাহলে ইন্ডিভিজুয়াল আপনি বলেই দিচ্ছেন যে চেকে, ঠিক আছে? এই জন্য এই দুটো অপশন একেবারে কাছাকাছি। এই চেক জিনিসটা আপনি এক্সপেন্সের মধ্যেও পাবেন। তো আসেন, আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের পারচেজ অর্ডারে। তার আগে গত দিনের মতো ফাইলটা আপনাদেরকে দেখায় দিই।
কতদিন কাস্টমার যেরকম করছেন আপনাদের আজকে সাপ্লায়ারের জন্য করতে হবে। এই যে সাপ্লাই রিলেটেড ফর্মের মধ্যে চলে যাবেন, ফর্ম অনুযায়ী এই যে পারচেজ অর্ডার, এই যে পারচেজ অর্ডার, তারপরে কি সেটাকে বিলে কনভার্ট করতে হবে, তারপরে দুইটা বিল পেমেন্ট করতে হবে, তাই তো? এরপরে এই যে মাইকেল টেলর, এরপরে বিল সারা কলিন্স, এই যে এখানে একটা কি বিল করতে বলছে, তারপরে হচ্ছে একটা রিটার্ন করতে বলছে, তারপরে কি পে বিল করতে বলছে। গত দিনের অ্যাসাইনমেন্ট করছেন সবাই? ওকে, তো গত দিনের মতো ফাইল যেভাবে আছে সেই অনুযায়ী আপনারা প্রত্যেক কাজগুলো এখানে কমপ্লিট করবেন। তা আমি এখানে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি। পারচেজ অর্ডার, ধরেন আমি জন অ্যাডামসের কাছ থেকে কোনো কিছু কিনতে চাচ্ছি। এই যে দেখেন পারচেজ অর্ডারের স্ট্যাটাসটা হচ্ছে ওপেন আর একটা কি ক্লোজড, তাই তো? ওপেন এখন থাকবে, যখন এখান থেকে আমার বিল হয়ে যাবে বা কাজ সম্পন্ন হওয়ার পরে সেটা কি হয়ে যাবে, ক্লোজড হয়ে যাবে। তার আগ পর্যন্ত সেটা কি ওপেন আকারে থাকবে। তারপরে পারচেজ ডেট, পারচেজ ডেট হচ্ছে মার্চ 2024-এর 1 তারিখ নিলাম। এখন এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ক্যাটাগরি ডিটেলস, একটা হচ্ছে আইটেম ডিটেল। এই যে এটাকে বলা হয় এক্সপান্ড বার, ঠিক আছে? এটাকে ক্লিক করবেন, তারপরে আপনার নিচের অংশটা পাবেন। উপরেরটা হচ্ছে ক্যাটাগরি ডিটেলস, মানে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস ব্যতীত অন্য কোনো চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার যদি করেন সেক্ষেত্রে আপনার এই ক্যাটাগরি ডিটেলস এর মধ্যে পড়বে। মানে প্রোডাক্ট এবং সার্ভিস আপনাকে দিতে হবে কি আইটেম ডিটেলস এর মধ্যে। এই যে দেখেন লেখাই আছে আইটেম এন্ড সার্ভিস। ওকে, আমি কিনবো কিছু প্রোডাক্ট, কেয়ার 95 মার্কস কিনবো, এটা আমার কাছে নাই, দেখেন লো দেখাচ্ছে, তাই না? এটা আমি কিনবো হচ্ছে 100টা আমি কিনবো, আর এটার প্রাইসিং 170 করে ধরবেন। আর এখান থেকে ট্যাক্স রেট 0। তারপরে হচ্ছে লাইফ সেভিং ইকুইপমেন্ট, এটা কিনবে হচ্ছে 17টা, আর এটার প্রাইসিং হবে হচ্ছে 470 করে, আর এটার উপরেও 0 এটার ট্যাক্স। ওকে, সবকিছু ঠিকঠাক, আমি এখানে 7 ক্লোজ করব। এখন এটার ইম্প্যাক্ট আমরা কই দেখতে পাবো? এটার ইম্প্যাক্টটা দেখতে পাবো এক্সপেন্স সেন্টারে, মাই অ্যাপস থেকে এক্সপেন্স এন্ড বিল, সেখান থেকে এক্সপেন্স ট্রানজেকশনে চলে যাব। এখানে একটা ফিল্টার অলওয়েজ দেওয়া থাকে, ফিল্টারটাকে চেঞ্জ করে নেবেন। গিয়ে কাস্টম ডেটে চলে যাবেন, কাস্টম ডেট 1/1/2024 থেকে আজকে ডেট পর্যন্ত দিয়ে দিই, তাহলে একবারে চলে আসবে। এই যে পার্চেজ অর্ডার, পার্চেজ অর্ডার করছি, আর এই যে জিনিসগুলো আছে এগুলো সবগুলো কি আগের দেওয়া আছে। পার্চেজ অর্ডার, পার্চেজ অর্ডার থেকে এখন আমরা কি করব, বিলে কনভার্ট করব, তাই তো? আমরা কি করলাম ভালো করে বোঝেন। জন অ্যাডামসের কাছ থেকে আমি কেয়ার 95 মার্কস 100টা প্রোডাক্ট কিনতেছি, এবং লাইফ সেভিং ইকুইপমেন্ট হচ্ছে আমরা 17টা পারচেজ করতেছি। এটা এখন পর্যন্ত নন পোস্টিং অ্যাকাউন্টিং হয়ে আছে। এখন এখানে আমি এটাকে বিলে কনভার্ট করব, তো কপি টু বিলে চলে যাব, কপি টু বিলে চলে গেলাম। সেখান থেকে বিলের ডেটটা দিব হচ্ছে মার্চ মাসের 4 তারিখ। আচ্ছা, আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালিও এডিট করতে পারেন, ঠিক আছে? আমরা যেরকম একটা এস্টিমেট থেকে মাল্টিপল ইনভয়েস করছি, কিন্তু এই অপশনটা আপনার সাপ্লায়ার প্যানেলে নাই। পারচেজ অর্ডার থেকে বিলে যে করার সেই অপশনটা আপনারা পাবেন না। তো আমরা এখান থেকে 7 ক্লোজ করে দেব। এটা আমরা দেখবো এই যে পারচেজ অর্ডার, সেখান থেকে আমার বিলে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমি পারচেজ অর্ডারটা ওপেন করি, তাহলে আমার স্ট্যাটাসটা তারা কি দেখাবে একটু যদি চেক করে আসি। এই যে দেখেন ক্লোজড হয়ে গেছে, যেটা একটু আগে কি ওপেন ছিল, তাই তো? এরপরে পারচেজ অর্ডার করলাম, সেখান থেকে একটা বিল করলাম, এখন বিল পেমেন্টের পালা। তো এটাকে অপশন অন করবেন, বিলটাকে ওপেন করবেন, অথবা পে বিলে যাবেন। লাস্ট নিউ থেকে দুইটা একই জায়গায় আপনাকে রিচ আউট করবে। এই যে এখানে, এখান থেকে আপনাকে বলতেছে দেখেন বিলের নিচে মার্ক অ্যাজ পেইড, এই যে মার্ক অ্যাজ পেইডে ক্লিক করেন, তাহলে কি আপনার বিল পেমেন্টের জন্য তার অপশন দিবে। জন অ্যাডামস, আপনি কোন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করবেন, ওয়েলস ফার্গো না ব্যাংক অফ আমেরিকা না অন্য কোনো কিছু ব্যবহার করবেন, এই যেটা এখান থেকে বলে দিতে হবে। পেমেন্ট ডেট, পেমেন্ট ডেট 10 তারিখে পেমেন্ট করা হচ্ছে, ঠিক আছে? তারপরে দেখেন বিলটা সিলেক্ট, রাইট? এখন পার্সিয়ালের ক্ষেত্রে, আপনাদের ইনভয়েসের ক্ষেত্রে পার্সিয়াল পেমেন্ট বুঝাইছিলাম না, মনে আছে? ওই সেম ভাবেই বিলের ক্ষেত্রেও সেই জিনিসটা ঘটতে পারে, ঠিক আছে? তো ওই অপশনটা আর এখন দেখালাম না, বিলের ক্ষেত্রেও সেম ভাবে ঘটতে পারে। তো আমরা একটা কি করলাম, একটা পারচেজ অর্ডার করলাম, পারচেজ অর্ডার থেকে একটা বিল করলাম,
বিল থেকে আমার কি বিল পেমেন্ট করলাম। এবার আসেন আমি একটা স্বাভাবিকভাবে একটা বিল করতে যাই। স্বাভাবিকভাবে একটা বিল করতে যাব মাইকেল হ্যারিসের নামে। মার্চ মাসের 20 তারিখে আইটেম ডিটেলসে চলে যাই। তার কাছ থেকে আমি সার্জিক্যাল ইকুইপমেন্ট কিনবো। এটা কিনবো হচ্ছে 18টা কিনবো। 18টা কিনবো, তার উপরে আমাকে 10% ট্যাক্স দিতে হবে। তো 10,800, তার উপরে 10% হয়েছে 1,080। তাহলে টোটাল হচ্ছে আমার 11,880। ওকে, সবকিছু দেওয়া হয়েছে, সেভ এন্ড ক্লোজ। তাহলে আমরা কি করলাম, একটা বিল রেডি করলাম মাইকেল হ্যারিসের নামে 20 তারিখ মার্চ মাসে। তো আমি এখান থেকে চলে যাব ভিউ এন্ড এডিটে। ওকে, এখন আসেন ফেরতের জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। এখান থেকে ফেরত যদি দেওয়া হয়, ধরলাম 25 তারিখে তাকে আমি দুইটা প্রোডাক্ট ফেরত দিব। 25 তারিখে আমি এই যে মাইকেল হ্যারিসকে দুইটা প্রোডাক্ট ফেরত দেবো, যে কোনো রিজন হইতে পারে, ঠিক আছে। এই যে এখন আপনাদের মনে হতে পারে যে স্যার রিজন গুলো কোথায় লিখবো, এই যে মেমোতে লিখতে পারেন অথবা ডেসক্রিপশনে লিখে দিতে পারেন। হ্যাঁ, কোনো আপনাদের যদি এক্সট্রা কোনো কিছু বলার থাকে সেক্ষেত্রে আপনার মেমো অথবা নিচে যে নোট অপশন আছে সেখান থেকে লিখবেন। তো যেহেতু ফেরতের প্রশ্ন আসছে, তাহলে প্লাস নিউর আন্ডারে চলে যাব হচ্ছে সাপ্লায়ার ক্রেডিট অপশনে। সাপ্লাই ক্রেডিট অপশন চলে আসে, বাম পাশে আমরা বিলটা ওপেন রাখবো মাইকেল হ্যারিস। তারপরে আসেন পেমেন্ট। 25 তারিখে দুইটা প্রোডাক্ট ফেরত দিব, আইটেম ডিটেলসে চলে যাব। সেখান থেকে কি ছিল, সার্জিক্যাল ইকুইপমেন্ট, দুইটা প্রোডাক্ট ফেরত দিব। আর হচ্ছে কি 10% ট্যাক্স দিতে হবে, দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিব। এখন এটার ইম্প্যাক্টটা আমরা কখন দেখতে পাবো, যখন পেমেন্ট করতে যাব তখন সেটার ইম্প্যাক্টটা দেখবো। তা আমরা আবার চলে যাই আমাদের এক্সপেন্স ট্রানজেকশনে। এখন এই বিলটাকে যখন আমি পে করতে যাব, দেখেন আমি বিলটা ওপেন করে পে করতে যাই। দেখেন মার্ক অ্যাজ পেইড, এই যে দেখেন উপরে আমার বিল দেখাচ্ছে 11,880। তার থেকে আমার ক্রেডিট নোট হয়েছে 1320। তাহলে আমার এক্স্যাক্টলি এখন ব্যালেন্স কত আছে, 10,560। তাহলে আমাকে কত টাকা পে করতে হবে। এখন অনেক সময় হয়, অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলে যে আপনি পুরো সম্পূর্ণ ক্রেডিট নোটটাকে অ্যাপ্লাই করেন না। ধরেন এখানে হচ্ছে কত, $1320। এখন সে আপনাকে বলল যে আপনি $320 আপনি এখানে চার্জ করেন, তাহলে এই $1,000 সেটা কি থাকবে, তার নামে কি ক্রেডিট নোট বা সাপ্লায়ার ক্রেডিট হিসেবে রয়ে যাবে। পরবর্তীতে যে মাইকেল হ্যারিস আছে তার সাথে যখন কোনো ট্রানজেকশন করব আমি, সেই ট্রানজেকশনের সময় গিয়ে আমি পেমেন্টের সময় সেটাকে বাকি যে 1,000 থাকবে সেটাকে কি সেটেল করব। আমি কি কথা বুঝাতে পারছি? আমার কিছু অংশ যদি এখন পে করি, বাকি অংশটা আমার থেকে যাবে। পরবর্তী তার সাথে অন্য যে কোনো বিল করার সময় তখন পেমেন্টে পাওয়ার ক্ষেত্রে বা পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে আপনি সেটাকে তখন সেটেল করতে পারেন। ঠিক আছে। ওকে, কোন ব্যাংক থেকে টাকা দিব সেটাও আপনি সিলেক্ট করবেন, ব্যাংকটাকে সিলেক্ট করবেন। পেমেন্ট ডেট মার্চ মাসের 30 তারিখ দিয়ে আমরা সেভ এন্ড ক্লোজ করে দিই। তাহলে কি আমার একটা বিল করলাম, একটা সাপ্লায়ার ক্রেডিট করলাম, একটা বিল পেমেন্ট করলাম। এরপর আসেন আমরা এবার ক্যাশ টাকা দিয়ে কোনো কিছু কিনি। দেখেন আমি এক্সপেন্স সেন্টারে যাই, এই যে এক্সপেন্স সেন্টারে গেলাম, মিস্টার জন, না মিস্টার জন নিব না, আরেকজনকে নিই, সারা জনসনকে নিলাম। হ্যাঁ, এখন তাকে কই থেকে পেমেন্ট করব, হচ্ছে ব্যাংক অফ আমেরিকা থেকে। এই যে আপনার কত ব্যাংক অফ আমেরিকাতে কত টাকা আছে সেটাও কিন্তু দেখাচ্ছে। এই যে দেখেন পেমেন্ট মেথড, এখানে কি চেক আছে না, চেক আছে কি, হ্যাঁ চেক আছে। এখন আপনি চাইলে ওই চেক অপশন থেকেও দিতে পারেন বা এক্সপেন্সে এসেও আপনি চেক সিলেক্ট করতে পারেন, দুইটাই করা যায়। তো এপ্রিলের 1 তারিখ। এরপরে আসেন আমি তার কাছ থেকে লাইফ সেভিং ইকুইপমেন্ট কিনবো, 5টা কিনবো লাইফ সেভিং ইকুইপমেন্ট। এটার উপরে আমার ট্যাক্স 8% দিতে হবে। তাহলে কি করলাম, সারা জনসনের কাছ থেকে আমি চেকের মাধ্যমে লাইফ সেভিং ইকুইপমেন্ট 5টা আমি কি করলাম, পারচেস করে নিলাম। ঠিক আছে।
তো আমি এটাকে সেভ এন্ড ক্লোজ করে দেব। এই যে আমার এক্সপেন্সে সেটা কি প্রপারলি চলে গেছে। এবার আসেন, আমি তো বলছিলাম যে ফেরত কি ক্যাশ টাকার ক্ষেত্রে ফেরত হইতে পারে, অন ক্রেডিটের ক্ষেত্রেও ফেরত হইতে পারে, তাই না? তো অন ক্রেডিটের ফেরতটা তো আমরা দেখলাম সাপ্লায়ার ক্রেডিট দিয়ে দিলাম। এখন কোনো কারণে এই যে ক্যাশ টাকা দিয়ে তো আমি কিনে ফেলছি, ক্যাশ টাকা দিয়ে আমি কি করছি, লাইফ সেভিং ইকুইপমেন্ট 5টা ক্রয় করে ফেলছি। কোনো কারণে যদি আমার এখান থেকে একটা বা দুইটা প্রোডাক্ট ফেরত দিতে হয়, সেক্ষেত্রেও আমার ফেরতের ক্ষেত্রে অপশন একটাই, সেটা হচ্ছে আমার সাপ্লায়ার ক্রেডিট। দেখেন, আমার এখান থেকে আমি চলে যাব সাপ্লায়ার ক্রেডিট অপশনে, কারণ এছাড়া ফেরতের কোনো অপশন নাই। এই যে সাপ্লায়ার ক্রেডিট অপশন, বাম পাশে এটাকে ওপেন রাখবো, সারা জনসন, না সারা কলিন্স ছিল মনে হয়, সারা জনসন ছিল। সারা কলিন্স, সারা কলিন্স, তাকে ফেরত দিব হচ্ছে এপ্রিলের 5 তারিখে। একটা আইটেম সার্জিক্যাল ইকুইপমেন্ট ছিল, না লাইফ সেভিং, কোনটা, লাইফ সেভিং ইকুইপমেন্ট ছিল, 5টা কিনছিলাম। একটা প্রোডাক্ট ফেরত দিব, তার রেট 500 করে ছিল, পারচেজ ট্যাক্স দিয়ে সেভ এন্ড ক্লোজ করবেন। তাহলে কি হবে, সাপ্লায়ার ক্রেডিট নামক যে কাজটা করলাম আমরা, তাহলে সেই কাজটা আমরা কোথায় দেখতে পাবো, এক্সপেন্স সেন্টারেই সেটাকে আমি দেখতে পাবো। দেখেন, আমি যদি এক্সপেন্স সেন্টারে যাই, এই যে এক্সপেন্স প্রথমে করা হয়েছিল সারা কলিন্সের 2700, পরবর্তী সাপ্লায়ার ক্রেডিট করা হয়েছে 540। ঠিক আছে? তো এই যে সাপ্লায়ার ক্রেডিটটা প্রথমে কি করলাম, যা ছিল তাকে পরবর্তীতে আমি কমায় দিলাম। তার মানে ক্যাশ টাকা দিয়ে আপনাকে যদি কোনো কিছু কিনতে হয়, তাকে কমানোর জন্য একটাই মাত্র অপশন, সেটা হচ্ছে আপনার কি সাপ্লায়ার ক্রেডিট। আপনার রিফান্ড রিসিপ্টের মতো ওই কাস্টমার প্যানেলে যেরকম রিফান্ড দেওয়ার সুযোগ ছিল, এখানে রিফান্ড দেওয়ার কোনো সুযোগ নাই। সাপ্লায়ার ক্রেডিটের মাধ্যমে আপনাকে সেই জিনিসটা রাখতে হবে। এরপরে আসেন ক্রেডিট কার্ড ক্রেডিট। পার্সিয়াল পেমেন্ট যেভাবে বুঝে আসছি বা যে জিনিসগুলো বলতেছি সেগুলো আগের মতোই, হ্যাঁ, এগুলো কোনো চেঞ্জেস নাই। ক্রেডিট কার্ড ক্রেডিট, তাহলে আমরা ক্রেডিট কার্ড দিয়ে আগে কোনো কিছু কিনে নিই, তারপরে ক্রেডিট কার্ডের ফেরতের প্রশ্ন আসবে। ধরেন আমরা এক্সপেন্সে চলে যাই, গেলাম, আমাদের কোনো ক্রেডিট কার্ড আছে কি, বলেন তো? হ্যাঁ, আছে। কি নাম? আরবিসি ভিসা গোল্ড। ওকে, পেমেন্ট ডেট এপ্রিল মাসের 10 তারিখ। পেমেন্ট মেথড এই যে দেখেন, ক্রেডিট কার্ড এবার সিলেক্ট করব। এবার ক্রেডিট কার্ড দিয়ে আমি কিনবো কেয়ার 95 মার্কস কিনবো। এটা কিনবো হচ্ছে 8টা, এটার প্রাইসিং হবে হচ্ছে 190, আর এটা ট্যাক্স রেট হবে 0, দিয়ে আমি এটাকে সেভ এন্ড ক্লোজ করবো। আমি এটাকে একটু ওপেন করি, কটা কিনলাম, 8টা। তাহলে কি কি দিয়ে কিনলাম, ক্রেডিট কার্ড দিয়ে কিনলাম না? এখন যদি এটাকে ফেরত দিতে হয়, 2টা বা 3টা প্রোডাক্টকে আমি ফেরত দিব, তখন সেক্ষেত্রে আমার কি অপশন ব্যবহার করতে হবে, ক্রেডিট কার্ড ক্রেডিট অপশনটাকে ব্যবহার করতে হবে। তো আমি এবারে চলে যাব, ডুপ্লিকেট নিব, ডুপ্লিকেট নিয়ে আমরা প্লাস নিউতে চলে যাব। প্লাস নিউ, সেখান থেকে যাব ক্রেডিট কার্ড ক্রেডিট। কেন এই অপশনটা দিছে দেখাচ্ছি, এটার ইম্প্যাক্টটাও আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। ক্রেডিট কার্ড ক্রেডিট, জন অ্যাডামস, জন অ্যাডামস ক্রেডিট কার্ড ক্রেডিট, এপ্রিল মাসের 12 তারিখ। আইটেম ডিটেলসে চলে যাব, কেয়ার 95 মার্কস,
দুইটা 190 করে। এগুলো ডিফল্ট রেট আসে যেই সময় আপনি অ্যাড করছিলেন ওই সময় পারচেজ রেট গুলা। আমি এটাকে 7 ক্লোজ করব, ফেরত দিলাম। এইবার আমি একটু চার্ট অফ অ্যাকাউন্টটাকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি কি হলো। ক্রেডিট কার্ডের যে কাজটা সেটা আপনারা চার্ট অফ অ্যাকাউন্টে দেখতে পাবেন। এই যে তার লেজার হিস্ট্রিতে চলে যাই, দেখেন তার ওপেনিং ব্যালেন্স ছিল 170.20 চার্জ আকারে। তারপরে যখন একটা এক্সপেন্স করছি, মানে কি ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনো কিছু কিনছি $1520, তাহলে আমার সেক্ষেত্রে চার্জ কত হয়ে গেছে? 1690। আবার আমি ফেরত দিছি ক্রেডিট কার্ডটাকে, ফেরত দিছি 380, তাহলে এখন বর্তমানে আমাকে কত পে করতে হবে? 1310.20। এখন যদি আপনি এই ফেরতের কাজটা সাপ্লাইর ক্রেডিট দিয়ে করতেন, তাহলে এক্স্যাক্টলি আপনাকে পে করতে হইতো $1690.20। তার মানে কি আপনি একজন বোকা স্বর্গে বাস করেন এইরকম যদি কাজ করে থাকেন। মানে আপনার ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু কিনছেন, এখন আপনি সেটাকে ফেরত দিতে চাচ্ছেন, এখন সেটাকে যদি সাপ্লায়ার ক্রেডিট অপশন ব্যবহার করেন, তাহলে তার আপনার এক্স্যাক্টলি আপনার লায়াবিলিটি তো বেড়ে গেল, তাই না? লায়াবিলিটি কি কমছে? কমে নাই তো। তাহলে আপনার কি এটা কাজ করা ঠিক হবে? ঠিক হবে না। তো সেক্ষেত্রে ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু পারচেজ করলে সেটাকে যদি ফেরত দিতে হয়, তখন অবশ্যই মাথায় রাখবেন সেটাকে সাপ্লায়ার ক্রেডিট ব্যবহার না করে ক্রেডিট কার্ড ক্রেডিট অপশনটাকে ব্যবহার করতে। তাহলে আলটিমেট কিন্তু আপনাকে এই 380 যে টাকাটা বা পেমেন্টটা সেটা আপনাকে কম খরচ করতে হবে, তাই না? আর যদি না দেন তাহলে ওই 380 সহ আপনাকে $1690.20 আপনাকে বেশি পে করতে হবে। এটাই হচ্ছে কথা। ওকে, বলেন। সাপ্লায়ার ক্রেডিট সেক্ষেত্রে ক্রেডিট কার্ড ক্রেডিট মানে কি? শুধুমাত্র ক্রেডিট কার্ড দিয়ে যেটা ব্যবহার করে। এরপরে আসেন আপনাদের, ধরেন আমি একটা এক্সপেন্স করে দেখাই, হ্যাঁ, ক্যাটাগরি ডিটেলস এর এক্সপেন্স, এই যে, বা বিলও করতে পারেন। এখন অনেক সময় হয় আহ এই ডেভিস লিঙ্ক শো করতেছে, সমস্যা নাই। আপনাদের প্রতিষ্ঠানে অনেক সময় বিভিন্ন ধরনের গেস্ট আসে, তাই না? সেই গেস্টের জন্য আপনারা কি করেন? স্ন্যাক্স এর ব্যবস্থা করেন না, নাকি করেন না? আপ্যায়ন করেন না, কোনটা বলেন? আর এন্টারটেইনমেন্ট তো পরের কথা। খাবার দাবারের ব্যবস্থা করেন কি করেন না আগে সেটা জানতে চাইছি। করেন না? না করলে তো ভাই সেটা আলাদা কথা। আচ্ছা, ওকে। পরে দেখা যাবে আপনিও যেখানে যাবেন পরে তারাও খাবার দাবারের আয়োজন করেন, ঠিক আছে? এরকম হয়ে যাবে। এই যে দেখেন, যদি কোনো কারণে মানে আর কি আপনার এক্সপেন্স করতে হয়, এখন অনেকের মনে প্রশ্ন যে স্যার আমরা শুধু আইটেম ডিটেলস ব্যবহার করতে পারি, ক্যাটাগরি ব্যবহার করতে পারেন? অবশ্য পারেন। এই যে দেখেন, মিনস এন্ড এন্টারটেইনমেন্ট, আপনি একটা খরচ করতেছেন, মিনস এন্ড এন্টারটেইনমেন্ট আপনি একটা খরচ করতেছেন, সেই খরচটা আপনি কি দ্বারা দিবেন? ক্যাটাগরি ডিটেলসে ব্যবহার করে আপনাকে দিতে হবে, ঠিক আছে? এই যে এখান থেকে আপনি মিলস এন্ড এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি দিতে পারেন 1000, তারপর হচ্ছে ট্যাক্স 10%, ঠিক আছে? দিয়ে আপনি এটাকে 7 ক্লোজ করতে পারেন। মানে এইভাবেও ক্যাটাগরি ডিটেলস ব্যবহার করা যায়। মানে সোজা কথা, আইটেম ডিটেলস বা প্রোডাক্ট এন্ড সার্ভিস ব্যতীত যা থাকবে সেগুলো আপনার ব্যবহার করতে হবে ক্যাটাগরি ডিটেলস দিয়ে। আর এর ব্যতীত যদি কোনো প্রোডাক্ট এন্ড সার্ভিস ব্যবহার করতে হয় সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে আইটেম ডিটেলস দিয়ে। তো আপনার ফাইলে যেভাবে আছে অ্যাজ লাইক ফাইল, সে অনুযায়ী প্রত্যেকটা কাজ আপনারা এখান থেকে কমপ্লিট করবেন। ওকে, তারপরে আমরা এরপরে অপশনে যাব হচ্ছে রিকারিং ইনভয়েস এন্ড বিল। রিকারিং ইনভয়েস এন্ড বিল বলতে কি বোঝায়? রিকারিং শব্দটার অর্থ কি? যে আপনার ফাইলের মধ্যে একটা ফোল্ডার থাকবে রিকারিং ইনভয়েস এন্ড বিল। বলেন, রিকারিং শব্দের অর্থ কি? বাংলা অর্থ জানতে চাইছি। ডাইরেক্ট পেমেন্ট দিব, টাকাটা কিছু কিছু অর্থ রিটার্ন আমি মানে রেখে দেবো, ওটা কাজ শেষে প্রজেক্ট শেষে তারা সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হয়। আচ্ছা, এটাকে রিকারিং বলে। রিটার্ন না নেই।
আমি বলছি রিকারিং। আর কেউ? ছোটবেলা পৌনঃপুনিকের অঙ্ক করছিলেন কেউ? পৌনঃপুনিকের অঙ্ক না করেন নাই? ওই পৌনঃপুনিকের নামই হচ্ছে রিকারিং, রিপিটেড, যেটা বারবার ঘটে। ঠিক আছে? এখন রিকারিং ইনভয়েসটা বা রিকারিং বিলটা মানে রিকারিং ট্রানজেকশন গুলো হচ্ছে যে আপনি পরবর্তীতে এই কাজগুলো রিপিটেডলি করতে চান, তার জন্য আপনি একটা টেমপ্লেট সৃষ্টি করে রাখতে পারেন, সেটাকে আপনাকে বলা হয় রিকারিং ট্রানজেকশন। তো এটা পাবেন হচ্ছে গিয়ার আইকন থেকে লিস্টের আন্ডারে রিকারিং ট্রানজেকশনে পাবেন, অথবা অল লিস্টে গেলেও আপনি সেখান থেকে রিকারিং ট্রানজেকশন পাবেন, ঘুরে ফিরে একই জায়গায় আপনাকে রিচ আউট করবে। অথবা আরেকটা জায়গাও আছে, সেটা হচ্ছে মাই অ্যাপস এর আন্ডারে, সেখান থেকে অ্যাকাউন্টিং, মাই অ্যাপস এর আন্ডারে অ্যাকাউন্টিং, সেখান থেকেও দেখেন অ্যাকাউন্টিং এর আন্ডার রিকারিং ট্রানজেকশন। তিনটা জায়গা দেখায় দিলাম, তিনটা জায়গায় সেম আপনার এক জায়গায় নিয়ে আসবে। তো রিকারিং ট্রানজেকশনের ক্ষেত্রে রিকারিং কি কি জিনিস করা যায়, আমি যদি নিউতে চলে যাই, সেখানে আমরা দেখবো ট্রানজেকশন টাইপ। দেখেন বিল, নন পোস্টিং চার্জ, চেক, নন পোস্টিং ক্রেডিট, ক্রেডিট কার্ড ক্রেডিট, ক্রেডিট নোট, ডিপোজিট, এস্টিমেট, এক্সপেন্স, ইনভয়েস, জার্নাল এন্ট্রি, রিফান্ড, সেলস রিসিপ্ট, ট্রান্সফার, সাপ্লাই ক্রেডিট, পারচেজ অর্ডার, অনেক কিছুই করা যায় রিকারিং। তো আমরা একটা ইনভয়েস করার চেষ্টা করি। ঠিক আছে? তো ইনভয়েস সিলেক্ট করলাম, করে ওকে অপশনে যাব। ইনভয়েস তো আমরা দেখে আসছি, তাই না? দেখেন তো ইনভয়েসের এই অংশটুকু কি আপনাদের চেনা পরিচিত? এই অংশটুক, হ্যাঁ, এই অংশটুক পরিচিত না? কই দেখছেন ভাই এই অংশ? এইটুক পরিচিত, কিন্তু এইটুক পরিচিত না। এখন প্রথমে বলছে আপনাকে এখানে কিছু জিনিস বোঝার আছে। প্রথমত এখানে আপনাকে বলছে টাইপটা এখানে ইম্পর্টেন্ট অনেক বেশি। প্রথমে আপনাকে দিতে হবে টেমপ্লেটের নেম। আপনি এইখানে যে টেমপ্লেটটা বানাইতে চাচ্ছেন সেটা একটা নাম দিবেন, সেটা যে কোনো নাম হতে পারে। তারপর টাইপ, এই টাইপের উপর ডিপেন্ড করে আপনার এই জায়গাটা চেঞ্জ হবে। টাইপ মানে এই রিকারিং ট্রানজেকশনটা বা রিকারিং ইনভয়েসটা সেটা কি টাইপের হবে সেটা আপনাকে এখানে বলে দিতে হবে। তারপর আসেন কাস্টমার, আমরা দেখে আসি, আপনার কাস্টমার চুজ করবেন, তার ইমেল অ্যাড্রেস থাকলে এখানে বাই ডিফল্ট শো করবে। আর এটা হচ্ছে কন্ডিশন, রেকারিং এর কন্ডিশন হচ্ছে এই লাইনটা। ইন্টারভাল যেটাকে দেখেন, এই যেখানে বলে তারা দিছে ইন্টারভাল, কতদিন পর পর হবে, হ্যাঁ, বা কত সময় পর পর হবে, তার স্টার্ট ডেট, তার এন্ড ডেট। ঠিক আছে? আবার এন্ড ডেটের উপর ডিপেন্ড করে এখানে আবার একটা কলাম আসবে। এই অংশটুকু আমাদেরকে প্রপারলি ফিল আপ করতে হবে রিকারিং এর ক্ষেত্রে। তো আমি দিলাম হচ্ছে মাই রিকারিং ইনভয়েস। যেহেতু রিকারিং ফিউচারিস্টিক ঘটনা, তাহলে কি প্রিভিয়াস ডাটা দিয়ে নিবে বলেন তো? প্রিভিয়াস ডাটা দিয়ে যদি দিই রিকারিং জিনিসটাকে, হ্যাঁ, আপনার এখানে ফাইলে দেওয়া আছে 24 সাল, রিকারিং মানে কি ইন ফিউচার, তাই না? তাহলে আপনাকে আজকে আপনি যেদিন করতে বসবেন তার পূর্ববর্তী কোনো ডেটেই সে নিবে না, আপনাকে ফিউচারে যে কোনো একটা ডেট দিয়ে দিতে হবে। শুধু ডেটটাকে চেঞ্জ করে আপনারা বাকি সব ইনফরমেশন সেম ভাবে ব্যবহার করবেন আমার ফাইলে। ওকে, তো এখানে দেখেন টাইপের ক্ষেত্রে অপশন হচ্ছে শিডিউল, রিমাইন্ডার এবং আনশিডিউল। শিডিউল মানে হচ্ছে আপনি বলে দিতে পারেন যে আমার এতগুলা ইনভয়েস তৈরি হবে। দেখেন আমি যদি শিডিউলে ক্লিক করি, ক্রিয়েট ড্যাশ ডেজ ইন অ্যাডভান্স, যদি আমি বলি ক্রিয়েট 2 days বা 1 days ইন অ্যাডভান্স, মানে একদিন আগেই সেটা কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। তারপরে যদি রিমাইন্ডার দিই, রিমাইন্ডার 2 days বিফোর দ্য ট্রানজেকশন ডেট, আপনাকে 2 দিন, ট্রানজেকশন হওয়ার 2 দিন আগে সে আপনাকে রিমাইন্ড করে দিবে। আর আনশিডিউল দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, কারণ আনশিডিউলের ক্ষেত্রে কোনো টাইম টেবিল লাগে না। তো এখানে সব থেকে ইউনিক হচ্ছে রিমাইন্ডার। আমি এখান থেকে দিলাম 3 days ইন অ্যাডভান্স। হ্যাঁ, এমন না যে পরবর্তীতে সেই ইনভয়েসকে এডিট করা যাবে না, পরবর্তীতে ওই সময় ইনভয়েসটা রেডি হলে আপনি সেটাকে এডিট করতে পারবেন। তারপর কাস্টমার নেম দিব জেসিকা টেইলর। এবার আসেন ইন্টারভাল, এখানে কয়েকটা ভিত্তিতে করা যায়, ডেইলি, উইকলি, মান্থলি এবং ইয়ারলি। তো আমি দিলাম মান্থলি। এরপর এখানে অন ডে দেওয়া যায়, ডে দিলে আপনাকে বলে দিতে হবে কোন তারিখ, সে তারিখ বলে দিতে হবে। আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো যদি বলেন, ধরেন আমি যদি দিই থার্ড, তাহলে আপনার দিন বলে দিতে হবে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আমি ধরলাম হচ্ছে টুইসডে। ফর এভরি 1 মান্থ, মাসিক হবে
প্রতি মাসের তৃতীয় মঙ্গলবার, প্রতি মাসে একটা করে হবে। তাহলে এটার স্টার্ট ডেট আমি নিব হচ্ছে ডিসেম্বর তৃতীয় মঙ্গলবার, না সেকেন্ড থার্ড, 17 তারিখ থেকে আমি স্টার্ট করলাম। আর এন্ড ডেট নান বলা মানে কি, আপনার এটা চলতেই থাকবে। বাই বলে দিলে আপনাকে ডেট বলে দিতে হবে, আর আফটার বলে দিলে এটা কয়টা হবে সেটা আপনি যদি বলেন 20টা, 20টা হওয়ার পরে সে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আমি বাই বলে দিই, সেটা হবে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত শেষ হবে। এরপর আসেন সার্ভিস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের মধ্যে ডক্টর কেয়ার, এটা হবে 10টা। ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট, এটা হবে হচ্ছে 5টা। 2টা ট্যাক্স, ঠিক আছে, দিয়ে আমি এটাকে টেমপ্লেটটাকে সেভ করব। এখন দেখেন এখানে দেখাচ্ছে মাই রিকারিং ইনভয়েস, রিমাইন্ডার, ইনভয়েস এভরি মান্থ, নেক্সট ডেট 11/18/2025, 11/18, তাই না? এই যে দেখেন প্রতি মাসের তৃতীয় মঙ্গলবার। কন্ডিশনটা কি ছিল বলেন তো? মান্থলির পরে কি ছিল? এরপরে খেয়াল করছিলেন? যদি আমার স্টুডেন্ট অনেক ব্যস্ত থাকে তাদেরকে বারবার মনে করা দিতে, থার্ড টুয়েসডে ছিল। তাহলে এখানে বলছে 11/18/2025, টুয়েসডে, এই যে দেখেন 18, প্রতি মাসে তৃতীয় মঙ্গলবার। এভাবে করে চলতে থাকবে, ঠিক আছে? এই যে কাস্টমারের নেম, তার অ্যামাউন্ট, চাইলে এখান থেকে এডিট অপশন করতে পারেন, ডুপ্লিকেট পজ করতে পারেন, অথবা নেক্সট ডেট, কোনো কারণে যদি ডেটটাকে আপনি স্কিপ করে যেতে চান সেটাও করতে পারেন, অথবা ডিলিটও করতে পারেন। আপনার ফাইল অনুযায়ী করে প্রিন্ট আউট করে জমা দিবেন। তারপরে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড কেন এবং কি কারণে প্রয়োজন হয়? আমরা যে এক্সপেন্স করার সময় দেখছিলাম ক্যাশ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, চেক, এই অপশনগুলো দেখছি। এখন যদি কোনো কারণে আমার পেমেন্ট মেথড অ্যাড করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা গিয়ার আইকনে চলে যাব। গিয়ার আইকন থেকে আমরা অল লিস্টে চলে যাব, সেখান থেকে পেমেন্ট মেথডে চলে যাব, এখান থেকে আমরা নিউতে চলে যাব। আপনার ক্লায়েন্টের অনেক ধরনের পেমেন্ট মেথড থাকতে পারে, যেমন থাকতে পারে হচ্ছে পেপাল, থাকতে পারে কোনো কার্ড হলে এগুলাকে সিলেক্ট করে দিবেন। তারপরে বাংলাদেশে যেরকম কি বিকাশ, নগদ এরকম থাকে, তাই না? পেমেন্ট মেথড, যে মেথড গুলা ব্যবহার করে সে পেওনিয়ার। ব্যাংক হলে তো ব্যাংকের নামে চার্ট অফ অ্যাকাউন্টই আছে। এই পেমেন্ট মেথড গুলা দিন শেষে আপনি এখান থেকে রিপোর্ট গুলাকে রান করে আপনার প্রত্যেকটা পেমেন্ট মেথডের রিকনসিলেশন করতে পারেন, ঠিক আছে? পেমেন্ট মেথড গুলা রিকনসিলেশন করে নিতে পারেন। আপনার মেয়াদ শেষে যখন আমরা একজন অডিট অফিসার সেগুলাকে রিকনসিলেশন করে, তার প্রত্যেকটা রিপোর্ট প্রয়োজন। তো এখান থেকে যা যা ট্রানজেকশন করবেন পেমেন্ট মেথড ব্যবহার করে, সবগুলো ট্রানজেকশনের রিপোর্ট আপনার এখান থেকে আপনি রান করে নেবেন। তো এইভাবে করে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। আর মাল্টি কারেন্সি, মাল্টি কারেন্সি জিনিসটা কি? যদি আপনার ক্লায়েন্টের ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্সিতে বিজনেস থাকে, ডিফারেন্ট কারেন্সিতে যদি বিজনেস থেকে থাকে, সেক্ষেত্রে আপনার কি মাল্টি কারেন্সি অপশনটা ব্যবহার করতে পারেন। তো অ্যাডভান্স অপশনে চলে যাব, গিয়ার আইকন থেকে একদম নিচে কারেন্সি অপশনে যাব। এই যে মাল্টি কারেন্সি অপশনটাকে আমরা অন করব। এখানে বলাই আছে মাল্টি কারেন্সি মে বি রাইট ফর ইউ ইফ ইউ হ্যাভ ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন ইন মোর দেন ওয়ান কারেন্সি, যদি একের অধিক কারেন্সিতে আপনার বিজনেসটা থেকে থাকে। ওয়ান্স ইউ হ্যাভ টার্ন অন মাল্টি কারেন্সি ইউ কান টার্ন ইট অফ, এটাকে আপনি আর বন্ধ করতে পারবেন না। ইউ কান চেঞ্জ ইউর হোম কারেন্সি, আপনি আপনার হোম কারেন্সি চেঞ্জ করতে পারবেন না। এক্সট্রা ফিল্ড, কলাম অ্যান্ড মোর আর অ্যাডেড টু কুইক বুকস, এক্সট্রা করে কোনো ফিল্ড কলাম চলে আসবে। তারপর সাম ফিচার আর মে লঙ্গার বি অ্যাভেলেবেল, অনেক ফিচার আপনার চলে যাবে। যদি সবকিছুতে সমর্থন থাকেন সিলেক্ট করে সেভ করে দেন। আমাদের কারেন্সি হবে কোন কাজ নিয়ে বলেন তো? হোম কারেন্সি না ফরেন কারেন্সি নিয়ে কাজ হবে? হ্যাঁ, বুঝি নাই।
আমাদের কাজ হবে কোন কারেন্সিতে? কি কি ফরেন কারেন্সি? তা তো সমর্থন আছে দেখে হাত তোলা। বিভিন্ন কারেন্সি বাংলা ইউএস ডলার একেবারে কানাডান ডলার একেবারে ভাই আমি কারেন্সির নাম জানতে চাই না। ওয়ার্ল্ডের মধ্যে কতগুলো কারেন্সি? আমি বলছি আমার আমি কোন কারেন্সি নিয়ে কাজ করব? হোম কারেন্সি না ফরেন কারেন্সি? হোম কারেন্সি। হ্যাঁ, সেটা বলেন। হোম কারেন্সি। যারা এখনো আছেন তারা যে মানে আর কি বাসায় গিয়ে যে ঘুমান সেটা যে স্পষ্টভাবে বোঝা যায়। কারণ দেখাও যাচ্ছে যে আপনার প্রত্যেকটা কাজ হচ্ছে আপনার ডলারে। মানে কি আপনার হোম কারেন্সিতে কাজ হচ্ছে। আপনি মাল্টি কারেন্সি অন করা মানে কি আপনার কারেন্সি চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ? এটা বুঝতে হবে তো। অ্যাকাউন্টিং এত সহজ জিনিস না। খালি আসলাম গেলাম আর ঘুমাইলাম সব হয়ে যাবে, হ্যাঁ? তো আমাদের মাল্টি কারেন্সি ইনভয়েস আপনাদেরকে আমি দিছি। এই যে মাল্টি কারেন্সি ইনভয়েস। এখানে ৩ জন ব্যক্তি পাবেন। টম ক্রুজ, তাকে বলছি কানাডিয়ান ডলারে। জেরি মার্গুই তাকে ইউরোতে অ্যাড করবেন। মিকি মাউস তাকে পাউন্ডে অ্যাড করবেন। তাই তো? এখন ইনভয়েস করার ক্ষেত্রে বলছে আমি তাদের কাছে প্রোডাক্টটাকে সেল করব। এখন প্রোডাক্ট সেল করব সেই ক্ষেত্রে আমার কারেন্সিটা ডিফারেন্ট হবে। সে যেই দেশে বসবাস করে সে সেই কারেন্সিতে আমাকে পে করবে। কিন্তু আমি সেটাকে লিপিবদ্ধ করব বা রেকর্ডিং করব হচ্ছে আমার হোম কারেন্সিতে যেটা দিয়ে আমি মেইনটেইন করি। তাহলে এখানে একটা প্রশ্ন হয় সেটা হচ্ছে কনভার্সন রেট। তার ডলারের কনভার্সন রেট। সেই ডলারের কনভার্সন রেটটা কি করতে হবে? আমাকে প্রপারলি দিতে হবে। তো আমি চলে গেলাম গিয়ার আইকন থেকে অল লিস্ট। আগে কারেন্সি গুলোকে আমাকে অ্যাড করে নিতে হবে। কারেন্সিতে চলে যাই। কারেন্সি আসছে? আসে নাই। আচ্ছা তাহলে একটু রিলোড দিয়ে নিতে হবে। এখন রিয়েল টাইম আপডেট হয়। আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি, এখন যদি সার্চ করি ইউএসডি টু টাকা, এই যে কনভার্সন রেট তারা দিছে না? এই ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলা সবগুলাই গুগলের সাথে সরাসরি কানেক্টেড। মানে আপনার রিয়েল টাইমে কত ডলার চলতেছে সেটা অটোমেটিক্যালি তারা নিয়ে নিবে। হ্যাঁ, তারপরও কথা আছে, যদি আপনার ক্লায়েন্টের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা কনভারসেশনে যদি হয় যে আমি এত কনভার্সন রেট ব্যবহার করব, সেটা আপনি ম্যানুয়ালি বসাতে পারেন। তো আমরা আগে কারেন্সি, এই যে কারেন্সি চলে আসছে, কারেন্সিটাকে আগে অ্যাড করে নিব। দেখেন এই যে অলরেডি কারেন্সি অ্যাড করা আছে। দেখেন জিবিপি, 1 জিবিপি সমান সমান 1.3159 ইউএসডি। এই যে দেখেন 11/8/2025। দেখছেন আজকে কয় তারিখ? 8 তারিখ। এই যে 8 তারিখ সকাল 6টা 2 পর্যন্ত যে রেটটা ছিল সেটা সে কি করে নিছে? আপডেট করে নিছে বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী। এই যে ইউরোর ক্ষেত্রেও দেখেন 1 ইউরো সমান সমান 1.156939। এই যে বাংলাদেশি টাইম অনুযায়ী সে কি রিয়েল টাইমে আপডেট করে নেবে। ঠিক আছে? তারপর আমি যদি অ্যাড করতে চাই অ্যাড কারেন্সিতে চলে যাব। এখান থেকে ওয়ার্ল্ডের সব কারেন্সি আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন। ইভেনলি বিডিটিও পাবেন। এই যে বিডিটি বাংলাদেশি টাকা। আমার ক্যাটের প্রয়োজন, আমি ক্যাটটাকে জাস্ট অ্যাড করে নিলাম। ক্যাটের দাম সব থেকে কম। ওকে, এবার আসেন আমি চলে যাব একটা ইনভয়েস করতে। আমার কারেন্সি অ্যাড করা হয়ে গেছে। এবার আমি ইনভয়েস করতে যাব। এখন যখন আমি কাস্টমারকে অ্যাড করতে হবে, দেখেন ডান পাশে কি ইউএসডি 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 লেখা না? হ্যাঁ, এগুলো কি আগে ছিল? ছিল না। কেন আসছে এখন? আমি অন্য আরেকটা কারেন্সি নিয়ে কাজ করব, এই জন্য আমার কি এগুলা চলে আসছে। আগের কারেন্সি গুলা সেটা ইউএসডি তে থাকবে। ধরেন আমি চাই মিকি মাউসকে অ্যাড করি। হ্যাঁ, মিকি মাউস, সে তো নাই, তাকে আমরা অ্যাড করব, অ্যাড নিউ। এই যে দেখেন এখানে কারেন্সির এখানে তারা একটা ব্ল্যাক কালারে একটা কথা আপনাকে শো করতেছে, আফটার ইউ সেভ দ্য কাস্টমার ইউ কান্ট চেঞ্জ দেয়ার কারেন্সি। মানে ওই কাস্টমারের কারেন্সি আপনি আর কোনোদিনও চেঞ্জ করতে পারবেন না। তো অবশ্যই এখানে কেয়ারফুলি আপনাকে দিতে হবে। আপনার ফাইল দেখে দেবেন ইউরো ছিল, পাউন্ড, ওকে, জিবি পাউন্ড, ব্রিটিশ স্টার্লিং পাউন্ড, এই যে জিবিপি দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। এখন দেখেন তার নামের পাশে কি আসছে? জিবিপি কথাটা আসছে। এই যে দেখেন নিচে একটা কি আসছে? একটা কনভার্সন রেট আসছে। হ্যাঁ,
1 GBP সমান সমান কত ইউএসডি, এখানে কিন্তু তারা বলে দিচ্ছে। ওকে, তাহলে আমি ডেটটাকে দিই জুন মাসের 1 তারিখ। এই যে দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে না, মানে এটা রিয়েল টাইমে গুগলের সাথে কানেক্টেড আছে। আর যদি আপনার ক্লায়েন্টের সাথে কথা হয় তখন আপনি ম্যানুয়ালি গিয়ে এখানে বসাবেন, আর না হলে যেভাবে আছে ওইভাবে থাকবে। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, এটা হচ্ছে বিক্রি করব 10টা, এটার উপর ট্যাক্স হবে হচ্ছে 0 রেটেড। তারপরে নার্সিং কেয়ার, এটা হবে হচ্ছে 5টা, এটাও কি 0 রেটেড ট্যাক্স। এবার এইখানে খেয়াল করেন, আমরা ইনভয়েসটা রেডি করার পরে এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে দেখেন, আমরা কি করতেছি, ইনভয়েস, তাই তো? এখানে এমন কটা দেখাচ্ছে, 2টা দেখাচ্ছে। জিবিপিতে আসবে হচ্ছে 6,680.57 জিবিপি, আর আমার ইউএসডি তে আসবে কত, 8,500। তাহলে আমরা কোনটার দিকে তাকাবো, জিবিপির দিকে তাকাবো নাকি ইউএসডির দিকে তাকাবো বলেন তো? আমাদের তাকানো উচিত কোনটার দিকে? এতদিন তো আসে নাই, খালি ইনভয়েস করছেন, অ্যামাউন্ট চলে আসছে, বা সেভ অ্যান্ড ক্লোজ করে দিয়ে উদ্ধার হয়ে গেছে আমরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই না? খেয়াল রাখতে হবে ইউএসডি তে, কারণ জিবিপির যে রেটটা, এটা পেমেন্টের সময় আমরা একটা ডিফারেন্স পাবো। এই যে এখন ইউএসডি তে ইনভয়েস করার সময় রেট কত, 8,500 না? এর পরবর্তী যখন পেমেন্ট সে আমাকে করবে, সে তো আমাকে জিবিপি তে করবে, তাই না? কিন্তু সেটা তো আমার কি ইউএসডি তে কনভার্ট হয়ে আসবে আমার কাছে টাকাটা। তো ওই যে কনভার্সন রেটটা দেখার পরে যদি দেখি যে এই 8,500 থেকে বেশি পাচ্ছি, তাহলে সেটা কি আমার গেইন হইতেছে। আর যদি 8,500 থেকে কম পাই, তাহলে সেটা কি হবে, আমার লস হবে। সেটাকে আমরা বলবো এক্সচেঞ্জ গেইন অর লস। আর এটা কোথায় দেখতে পাবো বলেন তো, এই রিপোর্টটা, এক্সচেঞ্জ গেইন অর লসটা কোন ফাইন্যান্সিয়াল রিপোর্টে আমরা দেখতে পাবো? এক্সচেঞ্জ গেইন অর লস প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে পাবো। এরপরে আমরা চলে যাব পেমেন্ট করার ক্ষেত্রে, সেলস এন্ড গেট পেডে চলে যাব, সেলস ট্রানজেকশনে। ইনভয়েসটা ছিল কত নাম্বার, 1011, স্যার সেভ দেওয়া হয় এগুলো। 7 এ এখন আসবে না, আবার একটু রিলোড দিয়ে নিই। এই যে 1011, আমি এটাকে একটু ওপেন করব। রিসিভ পেমেন্টে চলে যাব। ওকে, সেটাকে পেমেন্ট রিসিভ করব হচ্ছে আমি জুন মাসের 10 তারিখে। পেমেন্ট মেথড, চেকে সে আমাকে পে করে দিল, ডিপোজিট করো ব্যাংক অফ আমেরিকাতে। এখন দেখেন এইখানে একটু আগে কত ছিল, 8,500। আমরা যখন পেমেন্ট রিসিভ করতে গেছি তখন কত হয়েছে বলেন? 8,500 ছিল ইনভয়েসের সময়, আর যখন রিসিভ করতে যাচ্ছি 8,494.59। তাহলে আমার কি লস হয়েছে না লাভ হয়েছে বলেন তো? $5.41 লস। আমি এটাকে 7 ক্লোজ করে দিব। এখন এটা রিপোর্ট চলে যাব মাই অ্যাপস এর আন্ডারে, সরি রিপোর্ট সেকশনে চলে যাব, স্ট্যান্ডার্ড রিপোর্টে।
প্রফিট অ্যান্ড লস, অল ডেট, এই যে দেখেন $5 লস হয়ে গেছে, মানে ওরা রাউন্ড ফিগার করে নিছে। রাউন্ড ফিগার ছাড়াও আচ্ছা, তাহলে লসটা আমরা দেখতে পেলাম কোথায়? আনরিয়ালাইজড গেইন অর লস। কিন্তু প্রশ্ন আমার এখানেই, এটা কেন পজিটিভ ফিগার দেখাচ্ছে বলেন? পিছনের সারির জন যে কজন আছে সবাইকে জিজ্ঞাসা করবো। লস করবো পিছনের সারিতে আমি বলছি, এখানে এক্সচেঞ্জ গেইন আর লস $5 তো আমার লস হয়েছে, তাই না? ভিতরে গেলে দেখতে পাবো, হয়তো বড় রাউন্ড ফিগার করে রাখছে, ভিতরে গেলে ওটা প্রপার হিসাবটা আছে। একদম লাস্ট বলেন। বললাম এক্সচেঞ্জ গেইন আর লস $5 তো আমরা বের করতে পারছি, তাই না? এটার সামনে মাইনাস থাকার কথা ছিল, যেহেতু আমার লস আমরা বের করলাম। 8,500 পাওয়ার কথা ছিল, 8,000 কত পাইছি? 8,494 সামথিং পাইছি। তো মাইনাস না হয় এখানে প্লাস সাইন কেন, আমি সেটা জানতে চাচ্ছি। তার পাশের জন বলেন। বুঝিনি। আচ্ছা, আর পাশের জন? হ্যাঁ, বলো, তুমি বলো। আচ্ছা, এইখানে জিনিসটা কি আমার লস, সবসময় এক্সচেঞ্জ গেইন আর লসটা দেখাবে হচ্ছে কি আদার এক্সপেন্সের মধ্যে। এটার ন্যাচারটা কি, তারা এক্সপেন্সের মধ্যে দেখাচ্ছে। তো যেহেতু লস হয়েছে, তার এটা পজিটিভ ফিগারে দেখাবে। যদি নেগেটিভ থাকতো তাহলে আমাকে বুঝে নিতে হতো এটা আমার লাভ হয়েছে, মানে অপোজিট ব্যালেন্স তো নয়। এটার উপরে হেডিংটা কি, আমার এক্সপেন্স, তাই না? তো এক্সপেন্সের মধ্যে আমাকে এই জিনিসটা দেখাচ্ছে পজিটিভ ব্যালেন্স, তার মানে এটা আমার লস হয়েছে। যদি নেগেটিভ ব্যালেন্স দেখাতো তাহলে আমাকে বুঝতে হতো যে সেটা কি আমার জন্য প্রফিট হয়েছে। কারণ ওই যে আমরা মানে ফিক্সড অ্যাসেটের সময় যদি কোনো ডিসপোজালের ক্ষেত্রে করি, লস অর গেইন অন ডিসপোজাল, একই চার্ট অফ অ্যাকাউন্টে ব্যবহার করি। যদি লস হয় সেটা মাইনাস আকারে দেখায়, আর যদি গেইন হয় সেটা প্লাস আকারে দেখায়। ঠিক এটার মতোই জিনিসটা আপনাকে সেমই দেখাচ্ছে, কিন্তু এটার ন্যাচার অনুযায়ী সে সেটাকে নেগেটিভ পজিটিভটাকে সে বাছাই করে নেবে। যেহেতু এক্সপেন্সের মধ্যে দেখাচ্ছে, তো এক্সচেঞ্জ গেইন ও লসটা সেটা কি মাইনাসই দেখাবে। এই যে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে ট্রানজেকশন রিপোর্টটা কিন্তু আপনাকে এখানে দেখাবে। এই যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট ব্যাংক অফ আমেরিকা, কই গেল, হ্যাঁ, ব্যাংক অফ আমেরিকা সেভিংস অ্যাকাউন্ট কি, এই যে ব্যালেন্স, তাই না? সরি, ওইটা না, নিচেরটা আমি ভুল বলে ফেলছি। এই যে অ্যামাউন্টে ক্লিক করেন, তাহলে আপনি আবার দেখতে পাবেন মিকি মাউসের এই যে রিসিভ পেমেন্ট যেটা করছেন তার আন্ডারে কত পেমেন্ট করছেন, এই যে পেমেন্ট রিসিভ করছেন সেটা এখানে শো করবে। তো প্রত্যেকটা আপনারা এক্সচেঞ্জ মাল্টি কারেন্সির ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আপনার এটার ইম্প্যাক্টটা কোথায় কোথায় দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা ইম্প্যাক্টটা পাবো হচ্ছে কোথায় পাবো, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে পাবো, এক্সপেন্সের আন্ডারে এক্সচেঞ্জ গেইন অর লস নামে। ঠিক আছে, এক্সচেঞ্জ গেইন অর লস নামে। তো আপনাদের এখানে তিনটা আমি কারেন্সির জন্য আমি দিছিলাম। টম ক্রুজ কানাডিয়ান ডলারে, জেরি মার্গুই হচ্ছে ইউরোতে, আর মিকি মাউস হচ্ছে পাউন্ডে। আপনারা আগে মাল্টি কারেন্সি অন করবেন, অন করার পরে তারপরে এদের কারেন্সি গুলাকে অ্যাড করবেন, অ্যাড করে দেন আপনারা ইনভয়েস করতে চলে যাবেন।